আসসালামু আলাইকুম, স্বাগত লেটস নিউজে। সম্মানিত দর্শক, আজকে বেশ কিছুক্ষণ ধরে আমার মনের মধ্যে একটি প্রশ্ন দেখা দিয়েছে। প্রশ্নটি আপনাদের কাছেও আমি করতে চাই। সেই প্রশ্নটি হলো, অন্তর্বর্তী সরকারের প্রাণভোমরা কি মার্কিন দূতাবাসে? এরকম আমার চিন্তা হচ্ছে আজকে। কেন হচ্ছে? একটি সংবাদ দেখলাম, সেটি দেখার পর থেকেই সংবাদের শিরোনাম হচ্ছে, যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সঙ্গে আলী রিয়াজের বৈঠক। আলী রিয়াজ হচ্ছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি এবং তিনি সংবিধান সংস্কার বিষয়ক যে কমিশন তার প্রধান। তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন এবং তিনি যে সুনির্দিষ্ট এজেন্ডা নিয়ে কথা বলেন, কাজ করেন, এটি স্পষ্ট। রাজনৈতিক দলগুলোর সঙ্গে লাগাতার বৈঠক করেছেন। সেই বৈঠকগুলোতে শেষ পর্যন্ত সেটি প্রতিষ্ঠিত হয়েছে অনেক যুক্তিতর্কের পরে, যেটি অধ্যাপক আলী রিয়াজ চান। বোঝা যায় এটি যে তার যে পরিকল্পনা, তার যে চিন্তা, এটি প্রফেসর ইউনূসের যে অ্যাসাইনমেন্ট বা এজেন্ডা, সেটি তিনি বাস্তবায়ন করছেন। যাই হোক, সেই আলোচনা না করি। কথাটি কেন বললাম যে মার্কিন দূতাবাস ঢাকাস্থ এটিকে এত গুরুত্ব দেবার বা এটি নিয়ে এত চিন্তা করবার কি কারণ দেখা পড়লো? কারণ আপনারা ইতিমধ্যেই জেনেছেন, প্রফেসর ইউনূস যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হলেন, শেখ হাসিনার যে পতন হলো, শেখ হাসিনা যে বাংলাদেশ ছেড়ে দিল্লিতে আশ্রয় নিলেন, সবকিছু মিলিয়ে এবং এরপরে বাংলাদেশ আওয়ামী লীগকে যেভাবে কোণঠাসা করা হলো, কার্যক্রম নিষিদ্ধ করা হলো, যা যা করা হচ্ছে এখন পর্যন্ত, ডেভিল হান্ট বলুন, চিরুনি অভিযান বলুন, সাঁড়াশি অভিযান বলুন, প্রতিটি ক্ষেত্রেই অনেক ঘুরিয়ে পেঁচিয়ে হলো একটা জায়গায় গিয়ে বোঝা যাচ্ছে যে এটি মার্কিন যুক্তরাষ্ট্র এভাবে চেয়েছে। আমি জানি না এটিকে আপনারা ডিপ স্টেট বলবেন, এটিকে আপনারা জর্জ সরোসের পরিকল্পনার বাস্তবায়ন বলবেন, না দেশি বিদেশি ষড়যন্ত্র বলবেন, এটি আপনাদের ব্যাপার। আমি এ নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। মানে আমি আসলে আলোচনা করতে চাই, এদেশের একজন নাগরিক হিসেবে আমার কাছে মনে হয়েছে আমার দেশের সরকার তার প্রয়োজন অনুযায়ী, দেশের চাহিদা অনুযায়ী, জনমত অনুযায়ী তারা চলবে, কাজ করবে, এটি আমরা প্রত্যাশা করি, এটি স্বাভাবিক। কিন্তু এই সরকারকে আমরা দেখলাম প্রতিটি ক্ষেত্রে মার্কিন স্বার্থকে অত্যন্ত গুরুত্ব দেওয়া, মার্কিন লোকজনকে মাথার উপরে তুলে রাখা। আমি কাউকে অবজ্ঞা করার কথা বলছি না। আমরা গত 15 বছর, 20 বছর, 25 বা 30 বছর ধরে দেখেছি এদেশে অনেক মার্কিন রাষ্ট্রদূত এসেছেন, চলে গেছেন। বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন তিনি কিভাবে মার্কিন অ্যাম্বাসেডারদেরকে অ্যাটেন্ড করতেন, ট্রিট করতেন, সেটিও আমরা দেখেছি। হুসেইন মোহাম্মদ এরশাদ প্রেসিডেন্ট থাকাকালে কি করতেন সেটিও আমরা দেখেছি। শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালে কি করেছেন সেটিও আমরা দেখেছি। এখন আমরা দেখছি প্রফেসর ইউনূস একজন ইন্টারন্যাশনাল সেলিব্রিটি হিসেবে যাকে আমরা চিনতাম এতদিন, তিনি পিটার হাসের মতো একজন সাবেক কূটনীতিককেও দীর্ঘ সময় একান্তে সময় দেন, কথা বলেন। কেন? বাংলাদেশে মার্কিন আরো অনেক কোম্পানি আছে, যে কোম্পানিগুলোর হয়ে তাদের দেশীয়, মার্কিন দেশীয়, যুক্তরাষ্ট্রের নাগরিক অনেকেই দায়িত্ব পালন করেন, জার্মান আছেন, অন্যান্য ব্রিটিশ আছেন। কাকে কতদিন কতবার সময় দিয়েছেন প্রফেসর ইউনূস? পিটার হাসের কি সম্পর্ক? এটি কিন্তু আমাদের মানে জানবার অধিকার থাকা উচিত, বা আমরা জানতে চাইতে পারি। জাস্ট এটি মনের একটা প্রশ্ন যে কেন এমন হবে? আমার দেশের অন্তর্বর্তী সরকারের প্রধানের সঙ্গে একজন চাইলো আর দেখা করলো? যদি যোগসূত্রটি সেরকম না হয়, এটি কি হতে পারে? এটি আমার কাছে মনে হয়। আমি ভুল হতে পারি, আই মে বি রং, ভুল হলে ক্ষমা করবেন। তবে আমি যদি কিছু ডট দিয়ে আপনাদেরকে বলি, আপনারা যদি মেলান, তাহলে আমার মনে হয় একটা সিদ্ধান্তে আপনারা উপনীত হতে পারবেন। সেটি কেমন? যেটি বললাম যে ইউএসএআইডির ভূমিকা, ডিপ স্টেটের ভূমিকা, এটিকে এক পাশে রাখেন। তারপরে এই সরকার এই দেশে আসলো এবং বিভিন্ন সময় আপনারা গত 1 বছরে দেখুন মার্কিন যুক্তরাষ্ট্রের, বাংলাদেশের এখন যে রাজনৈতিক, সামাজিক এবং ভূরাজনৈতিক পরিস্থিতি, এই প্রেক্ষাপটে মার্কিন যুক্তরাষ্ট্রের কতজন ঊর্ধ্বতন কর্মকর্তা, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা বাংলাদেশে এসেছেন নিশ্চয়ই আপনারা দেখেছেন, গণমাধ্যমে সংবাদ হয়েছে। সেনানিবাসে বসেছেন, তারা কথা বলেছেন, কেন বলেছেন, কি বলেছেন তা তো আর আমরা জানি না,
কিন্তু মেলাতে গেলে মিলিয়ে মিলিয়ে যদি আপনি আসেন একটি সিদ্ধান্তে আপনি উপনীত হতে পারবেন। মনে হবে যে একটি বিশেষ স্বার্থ এখানে রয়েছে এবং তাদের স্বার্থের হয়ে এখানকার কেউ কেউ কাজ করছে। আমি আর এটি নিয়ে বিস্তারিত আলোচনা করতে চাই না, বাকিটা আকলমন্দ কে লিয়ে ইশারাই কাফি है। যাই হোক, গতকালকে এনসিপির কয়েকজন নেতা নাহিদ ইসলাম সহ ঢাকাস্থ মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাকবসনের গুলশানের বাসভবনে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন। আমার যে সূত্র তাকে সেই সূত্র আমাকে জানিয়েছে যে তাদের বৈঠকের মূল এজেন্ডা কি। আমি নানান কারণে এটি সরাসরি পরিষ্কার করছি না, তবে আমি এটি শুধু বলবো যে ট্রেসি অ্যান্ড জ্যাকবসনের কাছে নাহিদ ইসলামদের যাওয়া বাংলাদেশের আজকের রাজনীতিতে, আগামীর রাজনীতির জন্য, বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বার্তা এর মধ্যে রয়েছে। এই বিষয়ে আমার বক্তব্য এখানেই আমি শেষ করি। গতকালকে গেল এনসিপির এরা, আজকে গেল অধ্যাপক আলী রিয়াজ ঐকমত্য কমিশনের সহসভাপতি, গেলেন, কথা বললেন। কি বললেন? বৈঠকের সূত্রের তথ্য যেটি গণমাধ্যমে এসেছে সেখানে বলা হচ্ছে বাংলাদেশে রাষ্ট্র সংস্কারের প্রস্তুতি, আসন্ন জাতীয় নির্বাচন, ঐকমত্য কমিশনের সঙ্গে জাতীয় সনদ সহ বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলগুলোর চলমান সংলাপের অগ্রগতি ও পরবর্তী পরিকল্পনা নিয়ে মার্কিন কূটনীতিকদের সঙ্গে আলী রিয়াজের কথা হয়। তার সঙ্গে তার দু একজন সহকর্মী ছিলেন। তা আমি বলতে চাই, কয়েকদিন আগে ট্রেসি অ্যান্ড জ্যাকবসন যমুনায় এসে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন, দীর্ঘ সময় কথা বলেছেন। আপনার কি মনে হয় এই রাষ্ট্র সংস্কারের প্রস্তুতি, আসন্ন জাতীয় নির্বাচন, ঐকমত্য কমিশনের সঙ্গে জাতীয় সনদ, যা 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 ব্লা 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 এই বিষয়গুলো আছে, এগুলো কি প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় আসেনি? নিশ্চয়ই এসেছে, আসাটাই তো সঙ্গত, দোষের কিছু নেই। তাহলে 5 দিন 7 দিনের মাথায় আবার আলী রিয়াজকে গিয়ে হাজিরা দিয়ে কেন বলে আসতে হবে যে এই 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 হয়েছে? এটি কি আসল কথা, না ভেতরে অন্য কোনো কথা আছে? এটি আপনাদেরকে ভাবতে অনুরোধ করলাম। যাই হোক, বৈঠকের বিষয়ে জানতে চাইলে মার্কিন দূতাবাসের মুখপাত্ররা আজকের পত্রিকাকে, আমি আজকের পত্রিকার সংবাদটি থেকে এটি বিশ্লেষণ করছি, জানিয়েছেন বাংলাদেশের উন্নয়নে একজন অংশীদার হিসেবে যুক্তরাষ্ট্র দলমত নির্বিশেষে স্থানীয় রাজনৈতিক অংশীদারদের সঙ্গে নিয়মিত মত বিনিময় করে থাকে, প্রতি সপ্তাহে করতে হয়। জামাতের সঙ্গে করা হয়েছে, বিভিন্ন দলের সঙ্গে করতেই পারে, এটি তাদের কাজের ধরন হয়তো। কিন্তু সরকারের নাম্বার 1 বসের সঙ্গে কথা বলার পরে তার ডেপুটিদের সঙ্গে আবার কথা বলতে হবে, নিশ্চয়ই এখানে অন্য কোনো আলোচনা থাকতে পারে। যেটি বললাম যে মার্কিন সেনা অফিসাররা এসছেন গেছেন, কি হয়েছে আলাপ আলোচনা আমরা জানি না। আপনারা জানেন আমাদের একজন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আছেন, অনেকেই বলা বলি করেন, বিভিন্ন তথ্যপত্র দিয়ে বলেন যে তিনি মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকারে তাকে দেওয়া হয়েছে, প্ল্যান্ট করা হয়েছে। আমার হাতে তথ্যপত্র নেই, আমি জানি না। কিন্তু তিনি যখন মে মাসে দোহা গেলেন, কাতারের দোহায় গেলেন, তখনই সংবাদ বেরোলো যে ট্রেসি অ্যান্ড জ্যাকবসনও গেলেন, সেখানে তারা মিটিং করলেন। সেখানে সিআই এর লোকজন এসছে, কাতারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা মার্কিন স্বার্থের এজেন্সি নিয়ে এজেন্সির মতো করে কাজ করে, তারা সব কথা বললো। এর নানান ইম্প্যাক্ট আমরা দেখেছি। ওই সময় মানবিক করিডোর নিয়ে অনেক কথাবার্তা হচ্ছিল, বন্দর নিয়ে কথাবার্তা হচ্ছিল। তো বন্দরের সিদ্ধান্ত তো ইতিমধ্যেই বিডার নির্বাহী চেয়ারম্যান জানিয়েছেন, চৌধুরী আশিক জানিয়েছেন যে ডিসেম্বরের ভিতরে তারা এটি চূড়ান্ত করে ফেলবেন। প্রফেসর ইউনূস যেভাবে বলেছেন বন্দরে গিয়ে, কে কি বললো এটা ব্যাপার না, এটা দিতে চাই, যারা রাজি না তাদেরকে রাজি করাতে হবে, নানান কথা হয়েছে, সে আলোচনায় যাই না। আমাদের ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা বাইরে গিয়েছেন, আমেরিকায় যাওয়ার কথা ছিল, একটা বৈঠক মিস হয়েছে, একটা প্রোগ্রাম মিস হয়েছে। এবং ট্রেসি অ্যান্ড জ্যাকবসন সেনানিবাসে এসেও কথা বলেছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে, এটিও গণমাধ্যমের সুবাদে আমরা জেনেছি। আর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তো বারবার আমেরিকা যাচ্ছেন, আসছেন, কথা বলছেন, এটি হয়তো তার পদাধিকার বলেই তিনি দায়িত্বপ্রাপ্ত এই কথাগুলো বলার জন্য। এবং এই যে পাল্টা শুল্ক নিয়ে 35% থেকে 20% আসার বিনিময়ে যে এনডিএ, নন ডিসক্লোজার এগ্রিমেন্ট করা হয়েছে, এটি নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। প্রতিটি ক্ষেত্রেই যে মার্কিন বলয় এমনভাবেই সরকারকে ঘিরে রেখেছে, ঘিরে ফেলেছে, অথবা এই সরকার তাদের কাছে নিজেদেরকে সেভাবে উপস্থাপন করেছে, এটি মনে হচ্ছে।
এবং আপনারা দেখেন যে মার্কিন জ্বালানি কোম্পানির অ্যাডভাইজার হয়ে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস, তাকে আমি বরাবরই বলেছি তিনি একজন বর্ণচোরা কূটনীতিক বাংলাদেশের পার্সপেক্টিভে, বাংলাদেশের প্রেক্ষাপটে। তিনি একান্তে সময় নেন প্রধান উপদেষ্টার কাছ থেকে, একান্তে কথা বলেন, কি কথা তাহার শোনে, এরকম প্রশ্ন কিন্তু মনে জাগা অস্বাভাবিক নয়। যাই হোক, 5 আগস্টে যেদিন জুলাই ঘোষণাপত্র পাঠ করা হলো, সেদিন এনসিপির 5 নেতা কক্সবাজারে গেলেন। এটি নিয়ে অনেক হয়েছে, অনেক মেইন স্ট্রিম মিডিয়া, সোশ্যাল মিডিয়া সব জায়গায় লেখালেখি হয়েছে, কথাবার্তা হয়েছে, তারা অস্বীকার করেছেন। কিন্তু একটি সূত্র আজকেও আমাকে বলেছে যে হ্যাঁ, পিটার হাসের সঙ্গে কথা হয়েছে। পিটার হাস কোন গাড়িতে ঢুকেছেন, তাকে কারা সেখান থেকে কি কায়দায় বের করে নিয়ে গেছেন বলেছে, সত্য মিথ্যা তো আমি জানি না। যাই হোক, যদি নাও থাকেন, ভার্চুয়ালি বৈঠক হয়েছে। 3 ঘন্টা যে তারা শ্রীপাল হোটেলে বৈঠক করলেন, কার সঙ্গে করলেন, কিছু না কিছু ভেতরে কিন্তু ঘটনা আছে। এখন আমি একটু সাম আপ করে নিয়ে আসি। আজকে যখন আমাদের প্রধান উপদেষ্টা মালয়েশিয়াতে গেলেন, একজন সরকার প্রধান যখন বিদেশে যান তখন তার যে সমস্ত কাজ হয়, আলোচনার বিষয়বস্তু থাকে, যে সেগুলো নোট ডাউন করা থাকে, প্ল্যান থাকে। কিন্তু আমি মোটামুটি নিশ্চিত এই যে আজকে যে নিউজটি এসেছে, মিয়ানমারের শান্তি মিশন পাঠাবে মালয়েশিয়া ও তার আঞ্চলিক মিত্র দেশগুলো, বাংলাদেশও এর সঙ্গে আছে, এবং এই যে আসিয়ানের অংশগ্রহণ, এই সব মিলিয়ে অধ্যাপক ইউনুস এবং আনোয়ার ইব্রাহিম যৌথ সংবাদ সম্মেলনে বললেন এর পেছনে একটা সুদূর প্রসারী পরিকল্পনা কিন্তু আছে। কারণ তা না হলে তিনি যাবার আগে এটি নিয়ে আলোচনা হলো না কেন? তার প্রেস উইং, তার পররাষ্ট্র দপ্তর থেকে সচিব যখন ব্রিফ করেছেন যে প্রধান উপদেষ্টা যাবেন, এই 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 আলোচ্য বিষয়, এই সমঝোতা স্মারক হবে, এই নোট বিনিময় হবে, এই আলোচনাটি কিন্তু হয়নি। এ কারণেই কিন্তু সন্দেহটি, এ কারণেই কিন্তু প্রশ্নটি। এরকম অনেকগুলো ডট যদি আপনারা মেলান, তাহলে আপনার মনে হবে কোথাও না কোথাও কোনো একটা জায়গায় আমরা এমন ভাবে আষ্টে পৃষ্ঠে বাধা পড়ে আছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের ইশারায় চলতে হয়। কয়েকদিন আগে আমরা একটা কন্টেন্ট করেছি যে মার্কিন দূতাবাস থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপের নির্দেশনা অনুযায়ী আমাদের উপদেষ্টারা কাজ করেন। সত্য মিথ্যা জানি না, কিন্তু উঠছে কেন কথাগুলো? যা কিছু রটে সামান্য হলেও বটে। কিন্তু এই যে বললাম যে বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকার, তার প্রাণ ভোমরা যদি মার্কিন দূতাবাসে থেকে থাকে, বা মার্কিন যুক্তরাষ্ট্রে থাকে, বা মার্কিন কূটনীতিকদের কাছে থাকে, সেটি আসলে আমাদের জন্য অত্যন্ত হতাশার, অত্যন্ত ভয়ের, অত্যন্ত আতঙ্কের। আজকে এখানেই শেষ করতে চাই। নিশ্চয়ই এগুলো নিয়ে আরো কথা হবে, আরো পরিষ্কার হবে দৃশ্যপট। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।